প্রিয় সাংবাদিক বৃন্দ, আজকের এই অনুষ্ঠানটি কভার করতে আসা আমাদের সাংবাদিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘক্ষণ যাবত আপনারা বক্তব্য শুনছেন, আমি আর কোনো বক্তব্য দেব না। আমি সংক্ষিপ্ত সময় শুধু দুই একটি কথা বলবো। প্রথমে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই আয়োজনে দীর্ঘ সময় আপনারা এখানে উপস্থিত থেকে আয়োজনকে সার্থক করবার জন্য। সাংবাদিক নেতৃবৃন্দ এবং যারা পরিবারের সদস্য সহ যারা এখানে এসেছেন তাদেরকে সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আজকের যে বক্তব্যগুলো এসেছে এই বক্তব্যগুলোর সাথে আমি একাত্মতা ঘোষণা করছি। আমার বক্তব্যগুলো এখানে চলে এসেছে, তারপরেও আমি যে দুই একটি কথা এখানে বলতে চাই। যে রুহুল আমিন গাজী ভাইকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এটি আমরা সবাই জানি। গাজী ভাই অপারেশনের রোগী ছিল, আপনারা জানেন যে তার অপারেশনের পর তার একটি কিডনিকে ফেলে দেওয়া হয়েছিল। সেখান থেকে তিনি যখন সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন, ঠিক যখন তিনি ডাক্তারের ফলো আপে ছিলেন, সেই সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। তো আমি অনেক সময় অপরাধ বোধে ভুগি যে রুহুল আমিন গাজী ভাই যে আমরা কি করতে পেরেছি আসলে। তিনি যখন জেলখানায় ছিলেন, পরবর্তীতে যখন বের হয়েছে, আবার চিন্তা করে যে আমাদের কতটুকু কি করার ছিল। সে ফ্যাসিবাদী সরকারের সময় আমাদের সর্বাত্মক চেষ্টাটুকু তো আমরা করেছি আমাদের জায়গা থেকে। আমার মনে হয় আমরা আন্দোলন করা, স্মারকলিপি দেয়া, দাবি দেয়া, আমাদের সেই দাবির প্রতি বিগত সেই ফ্যাসিবাদী সরকার এবং এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিলেন তারা সেই দিকে নজর দেননি। আমি বলবো যে আমাদের এই চেষ্টা সফল হয়নি ঠিকই, কিন্তু যারা এই ষড়যন্ত্রের সাথে ছিলেন প্রকৃতির পক্ষ থেকে তাদের একটি বিচার কিন্তু হয়েছে। আপনারা সেটি দেখতে পাচ্ছেন। সেই ফ্যাসিবাদী সরকার এদেশের গণমানুষের বিপ্লবের মুখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই ষড়যন্ত্রের সাথে যারা ছিলেন তাদের বিচার আমি মনে করি যে আল্লাহর পক্ষ থেকে একটা বিচার তারা পেয়েছেন। এরপরেও আমাদের কি করণীয়, আমাদের করণীয় কি আমরা করেছি কিনা, আমরা কি করতে পারতাম, কি করণীয় বাকি আছে আমাদের। হ্যাঁ, আমাদের এখনো অনেক কিছু করণীয় রয়েছে। তো আমরা সেটুকু করবার জন্য যে কারাবদ্ধ, আমরা সেটুকু করবো আশা করি। রুহুল আমিন গাজী ভাইয়ের অনেকগুলো কথা শুনেছেন, আমি শুধু একটি দিক বলি যে রুহুল আমিন গাজী ভাই অত্যন্ত সাহসী নেতা ছিলেন। যে কথাগুলো শুনেছেন, সাংবাদিকরা অনেক সমস্যার মধ্যে জর্জরিত। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সমস্যা সমাধানের জন্য নেতৃবৃন্দ বসতেন। দীর্ঘ সময় আলোচনা হতো, সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত আলোচনা হতো সমস্যা সমাধান করবার জন্য। দুই পক্ষের সমাধানের জন্য দেখা যেত যে যখন জুরি বোর্ডে আলোচনা হতো যে এই রায়টি কে জানাবে, কারণ একটি রায় দেয়া, রায়টি জানানো, এক পক্ষ দুই পক্ষ নিঃসন্দেহে খুশি হন না, এক পক্ষ খুশি হন, এক পক্ষ তখন ক্ষুব্ধ হন, মনের দিকে কষ্ট পান। এই মানে অপ্রিয় কথাটি কে বলবে, এটার জন্য একটি সাহস দরকার, দৃঢ়তা, একটি মন দরকার। সেই কাজটিও রুহুল আমিন গাজী করতেন, যার কারণে অনেকে তার উপরে কষ্ট পেতেন, ক্ষুব্ধ হতেন, কিন্তু এটাকে তিনি পরোয়া করতেন না। আমি জিজ্ঞেস করতাম, দুইবার আমি জিজ্ঞেস করেছি যে গাজী ভাই আপনি তো এই কাজটি না করলেও পারতেন, আর একজনকে দিয়ে করালেও পারতেন। আমাকে বলতো যে শহীদ, আমি যদি না করি আর একজন, তুমি কার কথা বলো, কে করবে? আর এই কাজটি তো করতেই হবে কাউকে না কাউকে। এই জন্য কে কি বললো, কার মনে কি কষ্ট পেল, এতে খুব বেশি কি আসে যায়। তো এই ধরনের দৃঢ়চেতা মানসিকতা সম্পন্ন নেতা ছিলেন রুহুল আমিন গাজী ভাই। আরেকটি বিষয় আমি বলে শেষ করতে চাই, যে কথাটি বলেছেন যে 21 পদক পাওয়ার জন্য, সেই বিষয়টি নিয়ে এটার অফিসিয়াল যে প্রক্রিয়া আছে, আমার মনে হয় যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যদি সে বিষয়ে কোনো উদ্যোগ নেয় এবং আমাদের কোনো সহযোগিতা দরকার হয়, সেই বিষয়টি আমি মনে করি যে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে করা হবে। আমরা সেই বিষয়টি উদ্যোগ নিতে চাই, আসলে নেওয়া উচিত, এটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। প্রিয় ভাইরা, তো
আজকে আমি বেশি কথা বলবো না, কারণ আপনি জানেন আমি নিজেও অসুস্থ।